পবিত্র মাহে রমজানের পর আমাদের মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন ঈদের দিন। ঈদের দিনে ছোটবেলায় কি করব সেটা একটা লম্বা প্ল্যানিং থাকতো। যেহেতু বড় হয়েছি তাই আজকাল সে প্ল্যানটা একদম আর ছোটবেলার মতন হয়ই না। ছোটবেলাতে থাকতো প্ল্যান বন্ধু-বান্ধবের সাথে কিভাবে পাড়ায় ঘুরে সব বড়দের কাছ থেকে ঈদের সালামি পাবো আর মজার খাবার খাবো। আর কার আগে ঈদগাহতে চলে যাবে সেটার একটা বড় কম্পিটিশন থাকতো। আর আজকাল সেই প্ল্যানটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাহানস ব্লগস ইউএস এর একটা ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য। আজকে আপনাদের সাথে ঈদের দিনের ব্লগ শেয়ার করব। জানি ঈদের দিনে ব্লগ শেয়ার করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। আজকে 20 দিন পার হয়ে গিয়েছে ঈদ হয়েছে, বাট আসলে এত ব্যস্ততার কারণেই এই ব্লগটা শেয়ার করা হয়নি। অবশেষে সেই সুযোগটা হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সামনে আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের বেশ কয়েকটা খুশির খবর। আর সেই খুশির খবরের কারণেই ঈদের ব্লগটা দিতে একদম ভুলে গিয়েছি। কিন্তু আজকে মনে হলো যে না, ঈদের ব্লগটা যেহেতু বানিয়ে ফেলেছি আর শেয়ার করে ফেলি। আর আশা করি আপনারা এই ব্লগটা এনজয় করবেন। আজকে আমার প্ল্যান ছিল আমি একটু ডিফারেন্ট কিছু খাবার না ট্রাই করে একদম আমাদের ঘরোয়া, মানে আমরা ঈদের দিনে যা রান্না করি সেগুলোই রান্না করব। সবসময় দেখা যায় একটু ডিফারেন্ট কিছু করা হয়, আর নয়তো বা কারো বাসায় দাওয়াত থাকার কারণে তেমন একটা রান্নাবান্না হয় নাই আমার। আর আমার যেহেতু অনেক কিছুর প্ল্যান ছিল ঈদের দিনে, তাই ভাবলাম ঈদের আগের দিন চাঁদ রাতে এই রান্নাবান্নাগুলো করে রাখি। তার জন্য এখানে আজকে আমি বানাবো হলো চিকেন রোস্ট। তার জন্য চিকেনগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন বেশ কিছু মশলা দিয়ে আমি এই চিকেনগুলোকে কষিয়ে নেব। আর চিকেন রোস্টটা কিন্তু এটা খুব তাড়াতাড়ি চটজলদি বানানো যায়, একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি। আর হাতের কাছে রাঁধুনি রোস্ট মশলাটা থাকার কারণে ঘরে আর এবার রোস্ট মশলাটা বানিয়ে নিই। রোস্ট মশলাটা থাকলে খুব তাড়াতাড়ি রোস্টটা বানানো হয়ে যায়। এবার চিকেনগুলোর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। চাইলে টক দইয়ের পরিবর্তে একদম গরুর যে দুধ জাল দিয়ে রাখা হয় সেটা দিয়েও করা যায়। আর আমার মা কিন্তু সেটা দিয়েই করে, সেটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার এখানে যেহেতু ব্রয়লার মুরগি পাওয়া যায়, দেশের মুরগি পাওয়া যায় না, হার্ড চিকেন যেটা পাওয়া যায় সেটা হচ্ছিল অনেক শক্ত হয়, 3 থেকে 4 ঘন্টা লেগে যায় সেটাকে সিদ্ধ করতে। তাই সেই রিস্কটা নিলাম না। এই ঘরে থাকা ব্রয়লার মুরগি বা লেয়ার মুরগি যেটাই হোক না কেন, সেটা দিয়ে আজকে রোস্ট রান্না করব। আর যেহেতু আমাদের আশেপাশে অন্যান্য যে প্রতিবেশী আছে তারা সবাই ইন্ডিয়ান পাকিস্তানি, তো তারা দেখা যায় এই ধরনের চিকেনগুলো খেতে বেশ পছন্দ করে। তো সেইভাবেই চিন্তা করে বানানো। এবার লাস্টে বেরেস্তা আর কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে নেব, তাহলে কাঁচামরিচের একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো আমার ঝটপট ঘরের একদম সামান্য উপকরণ দিয়ে মজাদার চিকেন রোস্টটাকে আমি রেডি করে ফেলেছি। এরপর বানাবো হলো আমি এখানে নুডলস, যেটা ছাড়া সকালে ব্রেকফাস্টটা একদম অসম্পূর্ণ হয়ে যায়। নামাজ পড়ে এসে আমার কাছে মনে হয় এই নুডলসের পাশাপাশি একটু সেমাই হলে আর কিচ্ছু লাগে না। আর সকালে যেহেতু এত হেভি খাবার খাওয়া যায় না, তাই নুডলসটাই আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আমার মতন কারা আছেন যারা এক সকালে নুডলস ছাড়া রোজা মানে ঈদটাকে অসম্পূর্ণ মনে হয়? আমার কিন্তু মার হাতের একদম অল্প মশলায় গরুর মাংস দিয়ে নুডলসটা খেতে বেশ ভালো লাগে, সেটাকে খুব মিস করি। তারপরও নিজের হাতের তো রান্নাটা করতেই হবে। এখানে আমি অনেকগুলো সবজি নিয়েছি, অনেক রকমের সবজি নিয়েছি। এরপর আমি লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুন তো আগেই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব যে সবজিগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে সেগুলো, সেটা হচ্ছে ব্রকলি আর ফুলকপি। এরপর দিয়ে দিব এখানে হলো আমার রাত্রে ঘরে আমি রান্না করে রেখেছিলাম যে কিমা, সেই কিমাটা দিয়ে দিব। এখানে বিফ কিমার পরিবর্তে গরুর মাংস, চিকেন সবই দেওয়া যেতে পারে, যার ইচ্ছে। যেহেতু ঘরে ছিল তাই আমি সেটা দিয়েই এই নুডলসটা রান্না করে ফেলেছি। আর নুডলসের মধ্যে না সবজি দিলে বেশ ভালো লাগে। আর মার হাতে সে অল্প মশলা নুডলস, তো সেটার স্বাদই তো অন্যরকম। তো এখানে আমি নুডলসটা রান্না করে ফেলেছি, যেহেতু আমাদের বাসায় কিছু
প্রতিবেশীরা আসবে তাদেরকে সকালের নাস্তা হিসেবে এটা আমি দিতে পারবো। আর যেহেতু তারা সকালে নামাজ পড়ার পর চলে আসবে, এই জন্য আমি আগের দিন রাত্রেই এই সব খাবারগুলো রান্না করে ফেলেছি। তো এখানে আমার নুডলসটা রান্না হয়ে গিয়েছে। চাইলে এটার উপর একটু ধনেপাতা দেওয়াই যেতে পারে, বাট আমি না একদম ভুলে গিয়েছি। এরপর চিন্তা করলাম একটা ডিজার্ট বানাই, আর সেটা হচ্ছে তিরামিসু, যেটা আমার অনেক পছন্দের একটা ডিজার্ট। আর যেহেতু আমার একটা অর্ডার ছিল মানে সেই দিনে আমার একটা অর্ডার ছিল চাঁদ রাতে কয়েকটা তিরামিসুর, তার কিছু লেফট ওভার ক্রিম রয়ে গিয়েছে। তখনই চিন্তা করলাম আজকে আর অন্য ডিজার্ট বানানোর একদম শক্তি হচ্ছে না, একটা কাজ করি তিরামিসু বানিয়ে ফেলি, আর সেটা হচ্ছে ডিজার্টও হয়ে যাবে, আমার ঈদেরও একটা ডিশও হয়ে যাবে। তো যেই ভাবনা সেই কাজ নিয়ে আমি একটা তিরামিসু বানিয়ে ফেললাম এই ট্রের মধ্যে। তো তিরামিসুর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আর খুব সহজভাবে ঘরে বানিয়ে ফেলতে পারেন। আর এই তিরামিসুটা যেহেতু একদম হালাল, কোনো ধরনের অ্যালকোহল কিচ্ছু ব্যবহার করা হয়নি, এটা খেতে কিন্তু বেশ লাগে। তাই কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়ে করেছি সেটা কিন্তু আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। এবার তার উপরে আমি ডাস্ট করে দেবো হচ্ছে কোকো পাউডার। কোকো পাউডারটা ডাস্ট করে দেওয়ার পর এটাকে ফ্রিজে রেখে দিব ওভারনাইট, সারা রাত থাকার পর কিন্তু পরের দিন ক্রিমের সাথে বিস্কিটের একটা লেয়ারিং সেটা এত সুন্দরভাবে কম্বিনেশনটা হয়, যেটা খেতে পরে খুব ভালো লাগে, সাথে সাথে খেলে সেই স্বাদটা বোঝা যায় না। তো তিরামিসুটা আমার এখানে ডান। এবার তিরামিসুটাকে আমি ফ্রিজে রেখে দিব, আর সকালে আমি ঘুম থেকে উঠে আমার এটা রান্না করে নেব। এরপর এখানে আমি বিফ রেজালা করব একদম অল্প মশলায়। আমাদের যেহেতু প্রতিবেশীটা ওরা একদম মানে সবচেয়ে পছন্দ করে গোট কারি এই ধরনের মাংসগুলো, বাট আমি যেহেতু গোট খাই না, তাই আমি চিন্তা করলাম ওদের জন্য আমি বিফ রেজালাটাই করি। তো বিফ রেজালাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটার উপরে আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে কিন্তু চাইলে খোয়া ক্ষীর বা মাওয়া সেটাও গ্রেট করে দেওয়া যেতে পারে। এখানে আমি গুঁড়ো দুধটাই দিয়ে দিলাম, কিছুক্ষণ একটু উল্টিয়ে নেওয়ার পর দিয়ে দিব হচ্ছে বেরেস্তা। তারপরে বেরেস্তাটা একটু ভালো করে মিক্স করে তার উপরে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। এরপর এটা দমে বসিয়ে দিব। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু পরে খুব সুন্দর মাংসটার মধ্যে যায়, খেতেও বেশ লাগে। যে কোনো পরোটা, নান রুটির সাথে খেতে কিন্তু এই বিফ রেজালাটা খেতে বেশ লাগে। এখন বানিয়ে নিব হচ্ছে একটা ভেজিটেবল, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের চাইনিজ ভেজিটেবল। আজকে আমি ভাবলাম যে একদম আমাদের দেশীয় যে ধরনের খাবারগুলো ঈদে আমি রান্না করতাম সেই রান্নাগুলোই করব। তো এখানে হচ্ছে ভেজিটেবলটার জন্য আমি প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে এখানে আমি চিকেনের কিউব করে নিয়েছিলাম, লম্বা করে একটু জুলিয়ান করে নিয়েছি। তো সেটা দিয়ে দিব সয়া সস, বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে সব ধরনের ভেজিটেবল দিয়ে দিব। এখানে আমি বাঁধাকপি নিয়েছি হচ্ছে বিনস, তারপর নিয়েছি হচ্ছে ব্রকলি, ফুলকপি, গাজর, এর সাথেও আরও কিছু ভেজিটেবল আমি দিব। আর যেই ভেজিটেবলগুলো একটু সময় লাগে হতে সেটি আগে দিয়ে দিচ্ছি। এখানে আমি বাঁধাকপি, তারপর বরবটি আর হচ্ছে গাজরটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। যখন হালকা একটু সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা একটু খুব আধা সেদ্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে, তাই এগুলোকে আগে দিয়ে দিব। তারপর একটু পর দিয়ে দিব হচ্ছে ফুলকপি আর ব্রকলিটা। আর ঢাকার তেমন একটা প্রয়োজন হয় না, অল্প দমেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। এরপর এটা যখন ভাজাভাজি হওয়ার পর মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এখানে ফুলকপি, ব্রকলি দিয়ে দিব, মাশরুম আর ক্যাপসিকাম। যত বেশি সবজি দেওয়া হয় না কেন ততই বেশি যেন মজা লাগে, এই জন্য আমি অনেক ধরনের সবজি রেখেছি। আর এই ভেজিটেবলটা কিন্তু আমার খেতে বেশ লাগে। আর ইন্ডিয়ান পাকিস্তান যারা, তারা খুব অবাক হয়ে যায় যে এইটা কেন এত স্পেশালিটি পায়। তো তাদের কাছে আমি পরে এক্সপ্লেন করেছি যে আমাদের সাধারণত পোলাওয়ের সাথে এই ধরনের ভেজিটেবলগুলো আমরা খেতে বেশ পছন্দ করি। তো তারাও খুব এনজয় করেছিল আমার এই ভেজিটেবলটা। দেন হচ্ছে নামানোর আগে কর্নফ্লাওয়ার গোলানো পানিটা দিয়ে দিলাম। এরপর যখন একটা মোটামুটি গাঢ় হয়ে যাবে, এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এখন বানিয়ে নিব হচ্ছে একদম জুসি, অনেক মজাদার একটা চিকেন সাসলিকের রেসিপি। আজকে এখানে আমি আপনাদের সাথে যে চিকেন সাসলিকের রেসিপিটা শেয়ার করব, সেটা আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন, বেশ লাগবে। এখানে আমি চিকেনের ব্রেস্ট পিসগুলোকে
কিউব করে কেটে নিয়ে আদা রসুন, তারপর হচ্ছে হলো টমেটো কেচাপ দিয়ে দিলাম, হচ্ছে হলো এখানে সয়া সস, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব লবণ, লেবু, আর অবশ্যই যেটা সিক্রেট মশলা সেটা দিতে হবে হচ্ছে হলো বেকিং সোডা, দিয়ে দিব তেল। এবার হচ্ছে বেকিং সোডাটা কেন দিলাম, এই বেকিং সোডাটাই হচ্ছে হলো ম্যাজিকের মতন কাজ করবে, চিকেনটাকে একদম ড্রাই করে ফেলবে না। আমরা সবাই জানি চিকেন ব্রেস্টটা কিন্তু বেশ শক্ত থাকে, আর দানা দানা খেতে বেশ একটা ভালো লাগে না, জুসিটা থাকে না। এই বেকিং সোডা দেওয়ার কারণেই এই চিকেন সাসলিকটা খেতে বেশ জুসি হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। এই জন্য আমি এটার মধ্যে সবসময় বেকিং সোডা 1 টিস্পুন দিয়ে থাকি। মশলাটাকে দিয়ে চিকেনটাকে মেরিনেট করে রাখলাম আধা ঘন্টার মতন। এরপর এখানে আমি কেটে নিয়েছি হচ্ছে হলো সব ধরনের বেল পেপারগুলো। এখানে এক একটা কাঠির মধ্যে প্রথমেই এখানে আমি সবুজ কালার ক্যাপসিকাম সেটা দিয়েছি, তারপর দিলাম হচ্ছে হলো লাল পেঁয়াজ, দেখতে ভালো লাগে তাই। তারপর দিয়ে দিব হচ্ছিল চিকেনের কিউব। এরকম করে বাকি যে বেল পেপারগুলো আছে, ইয়েলো আর রেড বেল পেপার, সেগুলোকে দিয়ে আমি এভাবে করে একটা চিকেন সাসলিক রেডি করে নিব। আর চিকেন সাসলিকটা যেহেতু পরের দিন আমি গ্রিল করব বা প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে বানাবো, তাই আগের দিন এগুলোকে আমি কাঠের মধ্যে রেডি করে রেখেছি। তাহলে যখন গেস্ট আসবে তখন আমি খুব সহজেই অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবো। আর যেহেতু এটা সাথে সাথে ফ্রাই করে খেতে বেশ লাগে, তাই এটাকে আমি সবার পরেই বানাবো, এই জন্য এটাকে আমি রেডি করে রেখে দিচ্ছি। আপনারা যারা যারা চিকেন সাসলিকটা আগে ট্রাই করেছেন অবশ্যই বেকিং সোডা দিয়ে দেখবেন, যেটার মধ্যে আমি কি পার্থক্যটা বোঝানোর চেষ্টা করেছি। এভাবে করে আমার সবগুলো কাঠের মধ্যে চিকেন সাসলিকগুলো রেডি করে রেখেছি। এবার খুব ভালো করে প্লাস্টিকে র্যাপ করে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। এখন হচ্ছে হলো সব কাজ করার পর যেটা ছাড়া একদম অসম্পূর্ণ হয়ে যায় ঈদ, সেটা হচ্ছে হলো মেহেদি দেওয়া। অবশেষে আমি সময় পেলাম মেহেদি দেওয়ার জন্য, সেটা হচ্ছে হলো অনেক রাতে। তো কয়টা বাজে আপনাদের কোনো ধারণা আছে? আসলে মেহেদি দিতে দিতে রাত্রের 4টা বেজে গিয়েছে, আর আমার 2 ঘন্টা পর ঘুম থেকে উঠতে হবে, লাইক 6:30 দিকে, কারণ আমাদের ঈদের নামাজ পড়তে যেতে হবে। তো এই অবস্থায় অবশেষে আমার ঈদের মেহেদি দেওয়া ডান। এবার হচ্ছে হলো একটু রেস্ট নিয়ে নিব। ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে রেডি হয়ে যাব হচ্ছে হলো ঈদের নামাজের জন্য। ফার্স্টে আমি রেডি হয়ে গেলাম। এই হচ্ছে মোহাম্মদের বাবা আর মোহাম্মদের ঈদের কাপড়, যেটা মোহাম্মদের বাবা হচ্ছে তার ভাইয়ের দোকান, আমার বাসুরের দোকান থেকে নিয়ে এসেছে, আর ভাইয়া গিফট করেছে তার ভাই আর ভাইয়ের ছেলের জন্য। তো তাদেরটা ছিল হচ্ছে হলো বাবা ছেলের একটা ড্রেস, যেটা ম্যাচিং ম্যাচিং। আমার না বেশ ভালোই লাগে ম্যাচিং ম্যাচিং ড্রেস। তো দুজনের ছিল 2টা জুব্বা, আর ছিল হচ্ছে একই কালারের 2টা টুপি। তো আমি এগুলোকে বের করে নিচ্ছি। এবার দেখাবো মোহাম্মদ কিভাবে ঘুমিয়ে আছে। সকাল 7টা বাজে, এখন হচ্ছে ওদেরকে আমাকে ঘুম থেকে উঠাতে হবে। মোহাম্মদের বাবা রেডি হতে চলে গিয়েছে। এখন আমি যেহেতু লাচ্ছা সেমাইটা বানিয়ে তারপর হচ্ছে মোহাম্মদকে রেডি করব। এখানে আমি দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম, দুধটা একদম বলক চলে এসেছে। এবার হচ্ছে লাচ্ছা সেমাইটা বসিয়ে দিচ্ছি, কারণ যেহেতু লাচ্ছা সময়টা একটু খেয়ে দেন মোহাম্মদের বাবা নামাজ পড়তে যায়, তাই এটাকে বানালাম। এরপর হচ্ছে মোহাম্মদকে রেডি করালাম। মোহাম্মদকে রেডি করার পাশাপাশি দেখলাম যে মোহাম্মদ ঘুম থেকে উঠে গিয়েছে। আমি চাচ্ছিলাম ও একটু ঘুমাক, বাট কিছুই করার নাই, ও উঠে গিয়েছে। এবার হচ্ছে আমরা মসজিদে চলে যাচ্ছি, আমরা গিয়ে নামাজটাকে ধরতে হবে। আর যেহেতু আজকে 2টা জামাত হবে, তাই আমরা আর্লি ফার্স্ট জামাটা ক্যাচ করার চেষ্টা করলাম। তাই এখানে মোহাম্মদকে নিয়ে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর মসজিদে যেহেতু ব্রেকফাস্ট কিছু না কিছু সার্ভ হয়ে থাকে, এই জন্য আমি কিছু খাইনি। মোহাম্মদের বাবা জাস্ট একটু যে লাচ্ছা সেমাইটা রান্না করেছিলাম সেটা একটু খেয়ে নিয়েছে। এবার হচ্ছে চলে যাব হচ্ছে নামাজ পড়তে। আর যেহেতু মসজিদে হবে না, এটা একটা হলে হবে। এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে হলটার মধ্যে আমরা নামাজ পড়তে যাই সেটা। তো এবার আমরা রওনা দিয়ে দিলাম। বাসা থেকে প্রায় 5 মিনিটের মতন দূরত্ব ছিল। আর সবচেয়ে বেশি ভালো লাগে ঈদগাহতে বা যেখানে নামাজ পড়া হয়, সেখানে শত শত মুসলমান যখন রেডি হয়ে ঈদের নামাজ পড়তে আসে, সেটা দেখতে বেশ ভালো লাগে। এবার হচ্ছে মোহাম্মদকে নিয়ে চলে গেলাম। ওর একটু মুড সুইং হচ্ছে, আর যেহেতু আর্লি সকালে উঠে গিয়েছে তাই মনটা খারাপ ছিল। অবশেষে তার মনটা একটু ভালো হয়ে গেল। ঈদ মুবারক দিয়ে দিল আপনাদের। এবার হচ্ছে মোহাম্মদের জন্য একটু সুইট কিনবো। ও
তেমন একটা সুইট খেতে কখনোই পছন্দ করে না, বাট এমনকি ওর কখনো সেটা ক্রেভিংসও কাজ করে না। বাট এখানে যেহেতু কালারফুল অনেক ধরনের ডিজার্ট ছিল, ওর দেখে সেটা ইচ্ছে করলো নেওয়ার, বাট সে একদমই ট্রাই করেনি। তারপরও আমরা নিলাম যেহেতু ও চাচ্ছিল ঈদের দিন। তো সেটা হচ্ছিল একটা যে কেক পপ, এটা বিভিন্ন শেপের ছিল, ঈদের থিম দিয়ে বানানো হয়েছিল। দেন হচ্ছে এবার কালেক্ট করব আমরা গুডি ব্যাগ, যেটা আমার বেশ ভালো লাগে আর মোহাম্মদ খুব এনজয় করে। আমি 2টা গুডি ব্যাগ নিয়েছি, একটা হচ্ছে আমার ননসের ছেলের জন্য আর একটা হচ্ছে মোহাম্মদের জন্য, কারণ আজকে রাতে আমরা আমার ননসের বাসায় যাব। তো তাই মুনতাসিরের জন্য এখান থেকে আমরা 2টা গুডি ব্যাগের জন্য, একটা ওনার জন্য একটা মোহাম্মদের জন্য নিয়ে নিলাম। এবার বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি, কারণ আমাদের বাসায় গেস্ট চলে এসেছে। আসলে আমাদের আশেপাশে যে প্রতিবেশী আছে তাদেরকে বলেছিলাম যে আসার জন্য, তো তারা চলে এসেছে। তাদেরকে খাবার সার্ভ করতে করতে এপাশে আমি যে চিকেন সাসলিকটা আছে সেটা রেডি করে ফেলেছি। চিকেন সাসলিকটাকে আমি বারবিকিউ সস দিই, সেটাকে একটু ব্রাশ করে দেন এটাকে একদম হালকা তেলে ফ্রাই করে নিয়েছি। এখানে লাচ্ছা সেমাইটা আমি রেডি করলাম, চিকেন সাসলিক যেটা বানিয়েছি সেটা। এবার হচ্ছে বিফ রেজালা, তারপর হলো চিকেন রোস্ট, নুডলস, তারপর হচ্ছে পরোটা, যেটা দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। অলরেডি কিন্তু 11টা থেকে 12টা বেজে গিয়েছে। এবার সাথে যে ডিজার্ট আছে সেই ডিজার্টগুলো সার্ভ করে নিলাম। এবার একে একে সবাই সবার প্লেটারগুলোকে নিয়ে আমরা খাবারটা এনজয় করব। খাওয়া দাওয়া করার পর আমাদের আরও একটা ইনভিটেশন ছিল, সেখানেও আমরা চলে গিয়েছিলাম। তারপর সেখানে লাঞ্চ করে তারপর আমরা প্ল্যান করলাম যে রেডি হয়ে চলে যাব হচ্ছে ননসের বাসায়। এবার হচ্ছে একটা ঈদের জন্য একটা ড্রেস কিনেছিলাম 3 পিস, সেটাই পরে রেডি হয়ে গেলাম। আর মোহাম্মদও তার একটা গিফট পেয়েছিল ড্রেস ঈদ উপলক্ষে, তো সেটাও পরে আমরা এবার রওনা দিয়ে দিলাম হচ্ছিল আমার ননসের বাসায়। তো আপনাদের সাথে জুনায়েদ জামশেদে গিয়ে আমি শেয়ার করেছিলাম ঈদে আমি কী কী কিনলাম বাচ্চাদের জন্য। তো আমার ননসের ছেলের জন্য আর মোহাম্মদের জন্য সেম কালারের 2টা পাঞ্জাবি নিয়েছিলাম। তো তাদেরকে সেই 2টা পাঞ্জাবি পরিয়ে দেন হচ্ছে তার জন্য যে গিফটগুলো গুডি ব্যাগ ছিল সেটা দিয়ে মোহাম্মদের বাবা তার সাথে খেলাধুলা করছিল। এবার হলো যেটা সবচেয়ে বেশি এক্সাইটেড যে জিনিস, সেটা হচ্ছিল ঈদের সালামি। তো মোহাম্মদ ঈদের সালামি পেয়ে গেল তার মিমির কাছে, মানে ফুফির কাছে। তো এবার হচ্ছে আমরা ডিনার করছি বাইরে এসে, আপা ঘরে রান্না করেছিল, বাট আমরা ভাবলাম যে একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি। এবার ডিনার করে দেন হচ্ছে চলে যাব হলো বাসায়। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান পুরো ব্লগটি দেখার জন্য। এটাই ছিল আমার ঈদের ব্লগ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।